স্বাগত একাত্তর জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয় আমরা সেগুলো একে একে জানিয়ে দেই। একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও আর অনলাইনে সংযুক্ত থেকে অতিথিরা আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, আমাদেরকে বিভিন্ন খবরের গভীরে নিয়ে যান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন কেন্দ্রীয় বিএনপি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এমপি, মাননীয় সংসদ সদস্য, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, তিনিও আছেন আমাদের সঙ্গে। এবং বলে রাখি দর্শক, এই আয়োজনের পুরোটা সময় জুড়ে আপনারাও আছেন। আমরা এই আয়োজনের বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অনলাইনে অতিথিদের সঙ্গে যুক্ত হব এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বোধ করি অনেক দিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে এবং ভালো একটা আলাপ হবে। আপনি আছেন আমাদের সঙ্গে। আমি শুরুটা করতে চাই মাননীয় সংসদ সদস্য আপনাকে দিয়ে। যদিও ঘটনা শনিবারের, কিন্তু তারপরেও এটা আলোচনার দাবি রাখে, কারণ বক্তব্যটা আসলে চোখে পড়ার মতো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলের পক্ষ থেকে একটা বক্তব্য দেয়া হয়েছে, যে বিশাল বড় একটা সমাবেশ হলো শনিবারে, সেখানে যে জাতির সঙ্গে প্রতারণা করে বিএনপি সরকার আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে। তিনি বিএনপিকে সতর্ক করেছেন এবং বলেছেন হাজার চেষ্টাতেও আওয়ামী লীগ হতে পারবে না বিএনপি, বড় জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। কথা সেটা না, কথা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ফ্যাসিবাদের অভিযোগ তাদের আছে, বারবার কেন রেফারেন্সে আসবে, তাও বড় সমাবেশে, রাজনীতির মাঠে? তাহলে তো দিন শেষে আমরা আসলে খারাপটাকে যদি রেফারেন্স হিসেবে ব্যবহার করি, ভালোটা হব কি করে? ধন্যবাদ আপনাকে এবং সৌরভ ভাইকে পেয়ে আমি আনন্দিত। সৌরভ ভাই তো স্পষ্টভাষী মানুষ, দেখি সৌরভ ভাই কিছু বলুক, তারপরে কাউন্টারে আমি কিছু বলতে পারি কিনা। আমন্ত্রণ রইল। আসলে যেটা এখন চলছে আর কি, আওয়ামী লীগ কতজন দেশের বাইরে চলে গিয়েছে। দেশের যারা বাইরে চলে গেলে তারা সেফে থেকে কিন্তু তাদের মাথা, মগজ, মননে তাদের তো এখন কোনো সুস্থ কোনো গতিধারার কোনো রাজনৈতিক চিন্তা আগেও ছিল না। মানুষকে নিয়ে, মানুষের উপর ভর করে, মানুষকে ধারণ করে, মানুষের চেতনা ওগুলোকে ধারণ করে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের ভিতর থেকে এটা গত 16 বছর এটা ছিল না। তারা একেবারে আওয়ামী লীগ যে রাজনীতিটার মধ্যে থাকার দরকার ছিল, কারণ তাদের জন্ম কিন্তু রাজনীতির মধ্যে, কিন্তু আওয়ামী লীগ এই ভুলটাই করেছে যে তাদের রাজনীতি এবং রাজনৈতিক অঙ্গন ছেড়ে প্রশাসন নির্ভর এবং দাম্ভিকতার উপর ভর করে এবং বিদেশি কিছু শক্তি যারা মনে করছে জনগণকে বাইপাস করে তাদের শক্তির উপর ভর করেই শক্তি সাহস সঞ্চয় করে, বা তারা যেইভাবে বুঝাইতো, এই বুঝানোর মধ্যে আরেকটা ব্যাপার ছিল, সেটা হলো এই বাংলাদেশকে যতগুলো নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ওই দেশটা, পার্শ্ববর্তী দেশটা যেভাবে এই দেশকে চুষে খাওয়ার জন্য যা যা করা দরকার ছিল তাই করেছে। বিনিময়ে কী হচ্ছে, সে যেনতেনভাবে ক্ষমতায় থাকতে চেয়েছে, যার ফলটা আওয়ামী লীগ যে ভোগ করলো। এইটা যদি আমি মুখটা বলি, আওয়ামী লীগের রাজনীতি থেকে আমি টিচারগিরি করতে পারবো না, কিন্তু তার পরিণতি মানে যে কারণে পরিণতিটা হলো আমার ক্ষুদ্র স্বার্থের জায়গা থেকে আমি মনে করি। সেটা বুঝলাম, আমি 5 আগস্টের পরে কেন রেফারেন্স হিসেবে বারবার রাজনীতি? এখন আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে? আমার বক্তব্য হতে পারে আওয়ামী লীগ, এদেশের আওয়ামী লীগের সংগঠন আমি বাদ দিলাম, তাদের সমর্থকরা হয়তো কেউ ঘুমিয়ে গেছে, না, তাদের বাস্তবতার নিরিখে কেউ মামলার কারণে, কেউ অতীতে লুণ্ঠন করেছে, এমন পাপের রাজ্যে তারা নিমজ্জিত ছিল, তাদের এখন নৈতিক মনোবলটা তাদের নেই। তারা কোনো না কোনোভাবে লতা পাটার মতো কাউকে না কাউকে ধরে তারা বেঁচে থাকতে চাচ্ছে। এটা আওয়ামী লীগের শক্তিটা। আর আওয়ামী লীগ যেহেতু নিঃস্ব হয় নাই, আর তারা এমন একটা শক্তি, তারা যদি সুযোগ পায় তারা সবল দেবে। এটা জামাত ইসলাম বলেন আর জাতীয়তাবাদী দল, আমরা তো ক্ষমতায় বলি, এটা যদি ভুলি তাহলে এটা সত্যের মানে আমি একটা সত্যকে অস্বীকার করে এবং দিনের আলো যে একটা সূর্যের একটা রং বা একটা তেজ থাকে, আভা থাকে, এটাকে ভুলে যদি আমি থাকতে চাই তাহলে যেরকম আমার বোকামি এবং ভুল হবে। আমি মনে করি আওয়ামী লীগ প্রাসঙ্গিক এই কারণেই। একটু যুক্ত করি, মানে আওয়ামী লীগ কী করেছে সেগুলো তো আমরা সবাই দেখেছি, সেগুলো নিয়ে অনেক মামলা আছে, বিচারাধীন বিষয় আছে, সেগুলো নিয়ে তো ধাপে ধাপে আরও সত্য প্রকাশিত হবে। কিন্তু মুশকিল হচ্ছে এখনই আসলে বিরোধী দল সরকার পক্ষকে বলা শুরু করেছে যে তারা আসলে আওয়ামী লীগের পথেই হাঁটছে। মানে ঠিক কি কি ঘটেছে যে কারণে এই রেফারেন্সটা আসছে বারবার? আচ্ছা, এটা কি আমি আপনাকে বলি, এটা জামাত ইসলামের একটা বয়ান, তারা তো এটা বলে যাবে, কারণ তাদের তো শাসন ক্ষমতায়, যেহেতু তারা
2-3 সিট থেকে একটা 78 সিটে চলে আসছে, ছাত্র সংসদে জয়লাভ করেছে। তাদের মধ্যে অনেক একটা তো ভবিষ্যতের পরিকল্পনা তাদের থাকে, তারা মনে করেছিল তারা ক্ষমতায় আসবে এবং তাদের দায়িত্বশীল ব্যক্তি 168 সিটের তাদের কনফার্মেশন ছিল, ওর থেকে মনে করছে তারা সিট খেয়ে পড়ছে। তো তাদের ভিতরে একটা ক্ষোভ, হতাশা এটা থাকবে। ওই হতাশাতে এই কথাগুলো বলছে। আসলেই ওরা জানে জাতীয়তাবাদী দল কি জিনিস। তারা 3 বার ক্ষমতায় ছিল, জামাত এই জাতীয়তাবাদী দলকে সাথে নিয়েই তো তাদের উপর ভর করেই তো বাংলাদেশের রাজনীতিতে যতটুকু তার আলোর মুখ দেখেছে বা যতটুকু সাস্টেন করে আজকে এই জায়গায় এসেছে। সত্য কথা বলতে দ্বিধা নেই, তারা তো ছিল। এখন তাদের মনের হতাশার থেকে তারা এই কথাটা বলছে এবং ভবিষ্যতে জাতীয়তাবাদী দল মনে করছে আওয়ামী লীগ নেই, জাতীয় দলকে পরাজিত করতে হলে কিছু ন্যারেটিভ তৈরি করতে হবে, কিছু মিথ্যা বয়ান দিয়ে জাতির কাছে বিএনপিকে ছোট করতে হবে। সেই আশায় তারা কিছু কিছু প্রপাগান্ডা তারা তৈরি করছে এবং এগুলোর মধ্যে দিয়ে তাদের বৈতরণী আসলে পার হওয়া সম্ভব না। খুব স্পষ্ট বক্তব্য। আমি জনাব সরওয়ার হোসেন আপনার কাছে আসবো। আমি তার আগে একটু বেস্ট আবু বকর মোল্লার কথাটা একটু জেনে নিতে চাই। বেস্ট আবু বকর মোল্লা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং আমার সঙ্গে দুজন অতিথি আছেন, আপনি তাদেরকে চেনেন। সংসদ সদস্য কামরুজ্জামান রতন আছেন এবং সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান আছেন। আমরা মূলত কথা বলছিলাম শনিবারে বিরোধী দলীয় নেতা আমিরে জামাত শফিকুর রহমান তিনি বক্তব্য দিচ্ছিলেন এবং বক্তব্যের একটা পর্যায়ে তিনি স্পষ্ট করে বলেছেন জাতিসংঘে প্রতারণা করে বিএনপি সরকার আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে। মানে অন্য কেউ বললে সাধারণভাবেই নিত, কিন্তু জামাত ইসলামী আমির যখন বলছেন তখন অনেকেই বলছেন এটা অন্তত রেটরিক বক্তব্য না। যেখানে আমাদের সংসদ সদস্য তিনি স্পষ্ট করে বলছেন এটা হতে পারে হতাশা থেকে, হতে পারে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। কিন্তু আমি নিশ্চিত আপনার দিক থেকে একটা ব্যাখ্যা আমি পাবো, একটু বলবেন যদি। ধন্যবাদ আপনাকে, একাত্তর টিভিকে এবং মাননীয় সংসদ সদস্য এবং সাংবাদিক সৌরভ সাহেবকে এবং যারা শুনছেন সকলকে সালাম, আসসালামু আলাইকুম। দেখুন, আমরা তো প্রত্যাশা করি যে জুলাই বিপ্লবের পর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে এবং সেই বিনির্মাণে সরকারি দল, বিরোধী দল এবং বাংলাদেশের সকল স্টেক হোল্ডাররা ভূমিকা পালন করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিএনপি ক্ষমতায় এসে ওনারা হয়তো মনে করছেন আমরা 212 সিট পেয়েছি, অলমোস্ট 2/3 মেজরিটি। ওনারা আওয়ামী লীগের মতো কিছু চেতনা এবং শব্দের রাজনীতি শুরু করলেন। আওয়ামী লীগ যেমন কথায় কথায় রাজাকার বলতো, শিবির জামাতকে রাজাকার গালি দিয়ে ওনারা রাজনীতি করার চেষ্টা করতেন। বিএনপি একে এসে বিএনপি টপ নেতৃত্ব বলা শুরু করলেন গুপ্ত গুপ্ত গুপ্ত। আরে ভাই, আপনার সাথে তো আমি একসাথে রাজনীতি করেছি দীর্ঘদিন। আমরা রাজনীতি করলাম, জেল খাটলাম, জুলুমের শিকার হলাম, আমরা নির্বাসনের শিকার হলাম এবং তারেক সাহেব তো আমাকেও চিনে এবং আমাদের সকলকে চিনে এবং আমরা কি কাজ করেছি ওনারা জানে। ওনারা এসে এতদিন পরে আমাদেরকে গুপ্ত গুপ্ত বলে আওয়ামী লীগের মতো আর একটি ত্যাগের রাজনীতি শুরু করেছে, যেটা আওয়ামী লীগ করেছিল। এটি একটি। সেকেন্ড হচ্ছে যে দেখুন, মানে বিএনপি নেতৃত্ব গুপ্ত এই ধরনের কথা বলার কারণে সারা দেশে বিএনপির নেতাকর্মীরা জামাত শিবিরের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাবে এগিয়ে যাচ্ছে এবং চট্টগ্রামে শিবিরের এক সদস্যকে মানে সিটি কলেজে তার পা কেটে দিল। এরপর ঢাকাতে মামলা করতে গেল, মানে থানাতে তারা আক্রমণ করলো। এরপরে প্রধানমন্ত্রী যেখানে বলেছেন ওনার সমালোচনা করা যাবে, উনি ওনার স্যাটারকে উনি মানে বিরোধিতা করবেন না, কিন্তু কি হলো, এ পর্যন্ত অনেককেই ওনাকে এবং সরকারের কিছু মন্ত্রীকে সমালোচনা করার কারণে, হুইপকে সমালোচনার কারণে এই পর্যন্ত অনেককেই কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে। আমার জানা মতে অন্তত পক্ষে 9 জনকে সরকার অ্যারেস্ট করেছে শুধুমাত্র ব্যঙ্গাত্মক মন্ত্রী প্রধানমন্ত্রীকে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে। তো এটি তো মত প্রকাশের স্বাধীনতা হলো না। আওয়ামী লীগ যেখানে মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে নাই, আওয়ামী লীগ যেখানে ত্যাগের রাজনীতি করেছে, আওয়ামী লীগ যেখানে বিরোধী দলকে কোনো স্পেস দেয় নাই, সংকুচিত করেছে, এখন থানা যে আক্রমণ করা হচ্ছে। তো আওয়ামী লীগের মতো আমরা মনে করছি যে বিএনপি
এই চেতনার, তথাকথিত চেতনার এই যে গুপ্ত ট্যাগের রাজনীতি শুরু করেছে এবং মত প্রকাশের স্বাধীনতা দিতে চাচ্ছে না। অপরদিকে দুঃখজনক ভাবে হলেও সত্য, মির্জা ফখরুল সাহেব বিএনপির দ্বিতীয় প্রধান ব্যক্তি, উনি এসে বললেন কি জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। নির্মূলের এই কথাটা তো আওয়ামী লীগের রাজনীতি, এটি তো ঘাতক দালাল নির্মূল কমিটির রাজনীতি। বিএনপি জামাতের সাথে এতদিন রাজনীতি করেছে, জামাতের সমর্থনে 91-তে প্রথম ক্ষমতায় তারা গিয়েছে, এরপরে একসাথে আন্দোলন করেছে, রাজনীতি করেছে, 2001-এ জোট করে ক্ষমতায় গিয়েছে। এখন এতদিন পরে এসে তারা জামাত শিবিরকে নির্মূল করতে হবে, তো আমরা তো মনে করছি আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটছে। মানে এখানে বেস্ট আবু বকর মোল্লা আপনি খুব চমৎকার করে বলছেন। আমি বিরতির পরে এসে আরো জানার চেষ্টা করব। তবে বলে রাখা প্রয়োজন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্মূল করতে হবে এই শব্দটা যেভাবে মানে বলা হচ্ছে, মানে রাজনৈতিকভাবে আসলে যেভাবে বলা হচ্ছে, সেভাবে চিন্তা করলে 2 দিন আগে মিয়া গোলাম পরোয়ার যে কথা বলছিলেন সেটা আরো বেশি আপত্তিকর। তিনি ছাত্র দলকে হায়নার মতো লেলিয়ে দিয়েছে সরকার, কিংবা এনসিপিকে বাপের আগে কথা বলো না, এরকম স্টেটমেন্টও এসেছে। মানে রাজনীতির মধ্যে আসলে এই জাতীয় মানে বক্তব্যগুলোকে যদি আমরা শিরোনাম করে ব্যাখ্যা করার চেষ্টা করি, আমি নির্মূলের কথাটা তো উনি বলেন নাই, নির্মূল শব্দটা তো উনি বলেন নাই, এটা তো একটা ডেঞ্জারাস শব্দ। এটা তো একটা ফ্যাসিস্ট, এটা তো ফ্যাসিস্ট। আমি এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম, নিশ্চয়ই যখন ফিরবো বিরতির পর আমি সিনিয়র সাংবাদিক সোহরাব হাসানের সাথে একটা মতামত নিয়ে তারপর আবার আপনার কাছে আশা করি এটা নিয়ে কথা বলবো। সোহরাব হাসান, আপনার মতামত জানতে চাই। আপনি শুনেছেন মাননীয় সংসদ সদস্যের কথা এবং ব্যারিস্টার আবু বকর মোল্লা তারও বক্তব্য আপনি শুনেছেন। আপনার দীর্ঘদিনের সাংবাদিকের অভিজ্ঞতা দিয়ে বলবেন, মানে ট্যাগিং শব্দটা, রাজাকার কিংবা এখন গুপ্ত, রাজনীতির মধ্যে এটা বারবার কেন আসে? এটার মানে উদ্দেশ্যটা আসলে কি? ধন্যবাদ আপনাকে এবং কামরুজ্জামান রতন ভাই এবং আবু বকর মোল্লাকে শুভেচ্ছা। আসলে আমাদের রাজনীতি এরকমই, যা হওয়ার কথা না সেটা হয়, যা হওয়ার কথা সেটা হয় না। এই মুহূর্তে জনগণের সমস্যা কি? জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, কর্মসংস্থান নেই, জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। এটাই হওয়া উচিত ছিল সংসদের ভিতরে বাইরে আলোচনার কেন্দ্রবিন্দু, আলোচনার প্রধান বিষয়। কিন্তু সেসব না হয়ে একে অপরের দোষারোপ, একে অপরকে কেউ এই রাজাকার ট্যাগিং লাগায়, কেউ আওয়ামী লীগের কী বলে নব্য আওয়ামী লীগ ট্যাগিং লাগায়। এটা হচ্ছে এক ধরনের কী বলে মানে সুস্থতার লক্ষণ না, অসুস্থতার লক্ষণ। মানুষ এই সময় শুনতে চায় যে তার কালকে পেট্রোল পাম্পে যেয়ে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না বা এই অপেক্ষা করতে হবে না, তেল পাবে। আজকে দেখেন প্রধানমন্ত্রী সংসদে বলছেন যে পুলিশ জরুরি সার্ভিসে যারা আছেন তাদেরকে রেশনিং করা হবে না, অর্থাৎ তাদের প্রয়োজনীয় জ্বালানি তেল দেওয়া হবে। তো এটি এখানে দেওয়া হচ্ছে কি না, বিরোধী দলের দায়িত্ব ছিল সেটা পরখ করা, সেটা তদারক করা, যে বা কোথাও অভিযোগ থাকলে নির্বাহী বিভাগকে। সেটা হবে কি করে? আমরা তো মানে গণভোট বাস্তবায়ন, সংবিধান সংস্কার নাকি সংশোধন, এই নেগোসিয়েশনের মধ্যে আসলে আলাপ হতে দেখছি। আপনি তো বলছেন গণভোট, জাতীয় সংসদ, কি বলে জুলাই সনদ ইত্যাদি। এখন তো বিএনপি এবং জামাতের মধ্যে বিতর্ক হচ্ছে কে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। তার আগে জামাত ইসলামী বলে যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদের পক্ষে রায় নিয়েছে। বিএনপি বলে যে জামাত ইসলামী যে ভোট পেয়েছে, যে আসন পেয়েছে, এটা পাওয়ার কথা না, কারণ এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। কারণ তাহলে তারা সর্বোচ্চ 20টি আসন পেয়েছে অতীতে, 18টি 17টি আসন পেয়েছে, 20টি নারী সংসদ ধরে। মানে আমরা কেন জনগণের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে চাই না, বা সেটার ব্যাপারে নজর দেই না কেন? যেসব বিষয় হয়েছে, এই যে আর আমাদের রাজনৈতিক তো মাঠ গরম করা রাজনীতি, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা, তাদেরকে আশ্বস্ত করার রাজনীতি, সেটা মাঠে বক্তৃতা দেয়। আমার মনে হয় যে প্রতিটি বক্তৃতা, বিরোধী পক্ষের প্রতিটি বক্তৃতা ধরার প্রয়োজন নেই। এবং জাতীয় সংসদে যেটি একেবারে ব্যক্তিগত, আমরা যেখানে বলা শুরু করেছিলাম 5 আগস্টের পর বাংলাদেশ 2.0, এটা একটা নতুন বাংলাদেশ, অনেক কিছু, সেখানে আমরা আবার সেই পুরনো। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টি হয়েছে, এবং দুজনেই বলছেন, রতন ভাই বলেছেন এবং আবু বকর মোল্লাও বলেছেন, এই যে আওয়ামী লীগের ট্যাগিং,
এ আওয়ামী লীগের দোসর, এ আওয়ামী লীগের পথ অনুসরণ সহায়ক, করছে। এ পথ খুঁজছে, মানে অর্থাৎ আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসতে পারেননি। আওয়ামী লীগের যে রাজনৈতিক সংস্কৃতি, আওয়ামী লীগ নেই কিন্তু তার রাজনৈতিক সংস্কৃতি আছে, এবং নির্বাচন বা যে কোনো সময় তো আমরা আওয়ামী লীগকে দেখি। জুলাই কি বলে জাতীয় নাগরিক পার্টির যে মুখপাত্র, তিনি বললেন যে এমনকি আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ তো পুরোপুরি নিষিদ্ধ। এবং তিনি বললেন যে ছাত্রলীগেরও যে ভালো যাদের গণহত্যার সাথে জড়িত না, গণহত্যার সাথে জড়িত না, তাদের নিতে আপত্তি নেই। তাহলে বাকিকে এখন দেখলাম যে বিএনপির বহিষ্কৃত নেতাদেরও এনসিপি নিচ্ছে। তা সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমার সঙ্গে থাকলে বন্ধু, আমার সঙ্গে না থাকলে শত্রু। এই মনস্তত্ত্ব থেকে বেরিয়ে আসতে হবে রাজনীতিকদের, এবং দেশকে তো একটা ভয়াবহ সংকটের মধ্যে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয়, অর্থাৎ সমস্যার সমাধান না হয়, তাহলে পরিস্থিতি কি হবে কেউ জানে না। কিন্তু যদি আমরা ধরে নেই যে আগামী সপ্তাহে এটা সমাধান হচ্ছে, তারপরেও গত এই দেড় দুই মাসে যে ক্ষতি হলো, যে ধাক্কা খেলো বাংলাদেশের অর্থনীতি, আপনার রিজার্ভ কমে যাচ্ছে, রপ্তানি কমেছে, আমদানি বেড়েছে, আপনার ভর্তুকিও প্রচুর দিতে হচ্ছে। হ্যাঁ, আমরা এটা নিয়ে কথা বলবো, তবে এটা একটা মানে আশাবাদের ব্যাপার ঘটেছিল দুদিন আগে। বলি যে সংসদে শেষ পর্যন্ত ওই যে মধু মাছের যে প্রস্তাব, তা এটাকে আমি ইতিবাচক মনে করি। অ্যাপ্রিশিয়েট করেছে অনেকে এটা, পাঁচজন থাকবে। যে আসলে তো একই দেশ তো, এমনকি আজকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। যদি বিএনপি বা জামাত ইসলাম মনে করে যে এটা আজীবন এরকম নিষিদ্ধ থাকবে, তাহলে কিন্তু রাজনীতি সুস্থ ধারায় এগোবে না। এর মধ্যে আরেকটি যে বিপদ, যেটি পুলিশ সদর দপ্তর থেকে বলা হলো, এটা আমরা জানি না, এটা আওয়ামী লীগ আমলে বলা হতো যে আওয়ামী লীগ আমলে এই কি বলে এই জঙ্গির ছায়া দেখতো সব জায়গায়। কিন্তু জঙ্গিবাদ যে চলে যায়নি, জঙ্গিদের তৎপরতা যে আছে সেটা কিন্তু পুলিশ দপ্তর বললেন। এবং একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন একটি বাহিনীর কি বলে চাকরিচ্যুত দুই কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছে। কি উদ্দেশ্য? একদম আমি সময় থাকলে এটা নিয়ে আলাপটা দীর্ঘ করতাম, কিন্তু আপনি খুব চমৎকার করে বলেছেন যে এরকম একটা কালচার দাঁড়িয়ে গেছে যে আমার সঙ্গে থাকলে বন্ধু, আমার বিপরীতে গেলে সেই বন্ধুটার সাথে সাথে শত্রুতে কনভার্ট হয়ে যাবে। আমি একটু মাননীয় সংসদ সদস্য কয়েকটা বিষয় একটু জানতে চাই, যেটা ব্যারিস্টার আবু বকর মোল্লা একেবারে স্পষ্ট করে উল্লেখ করেছেন। তার ভিতরে একটা তিনি বলছেন যে আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়। জামাত ইসলামকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব যে বক্তব্যটা দিয়েছেন সেটার নিন্দা খোদ জামাতি জানিয়েছে। আমরা বক্তব্যে দেখতে পাচ্ছি রাজনৈতিকভাবে শব্দটা আছে, রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়। কেন বলেছেন? বিভিন্ন সময়, সাম্প্রতিক সময়ে যে স্টেটমেন্টগুলো জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার বিপরীতে তিনি এই কথা বলেছেন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আবার জামাতের পক্ষ থেকেও একটা নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। একটু বলবেন আসলে রাজনীতিতে মঞ্চের কথাগুলো যদি কাটপিস করে আপনি যদি প্রচার করেন বা ওইটাকে যদি সামনে নিয়ে আসেন, আসলে কিন্তু দেশটা কিন্তু শান্ত হবে না, বা মানুষের প্রত্যাশিত জায়গায় কিন্তু আমরা যেতে পারবো না। আবু বকর ভাই বিদেশের মাটিতে অবস্থানের কারণে কিন্তু আজকে পার্লামেন্টের অবস্থাটা উনি জানেন না। যেমন আমি সোহরাব ভাইকে বললাম যে উনি যে এত ফারাক দেখতেছেন, আমরা তো ফারাক দেখছি না। আজকে প্রথম জ্বালানি সংকট নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আমন্ত্রণ, আসেন পাঁচজন করে আমরা এই সংকটকে সমাধান কল্পে যা যা করা দরকার আমরা করব। সবাই তো মোস্ট ওয়েলকাম করে আজকে এটা মানে গঠিত হলো। তো এটাকে আমি সাধুবাদ দেবো না, এটা পজিটিভ রাজনীতিকে আমি নেব না। এখন মির্জা ফখরুল কি বলছেন, কোন প্রসঙ্গ বলছেন, কতটুকু বলছেন, এটাকে আপনি তো সামনে নিয়ে আসেন। তারপর আপনি এই যে গোলাম পাড়ার কি বলছেন, এটাকে যদি সামনে নিয়ে আসেন, ওনারা ওইখান থেকে বসে মানে একটা লেজে গোবরের অবস্থা সৃষ্টি করে এই বাংলাদেশের রাজনীতিতে আমার মনে হয় দেশটাকে শান্ত বা পজিটিভ রাজনীতিতে গতিশীল ধারার যে রূপান্তরিত বাংলাদেশ করার জন্য সবাই যে আমরা ত্যাগ স্বীকার মানে করেছি বা করতে আমরা যে ভালো কিছু চাচ্ছি, এটা কিন্তু ওনার কথার ওইখান থেকে কিন্তু পূর্ণাঙ্গ রূপের একটা কিন্তু বহিঃপ্রকাশ না। সেই ক্ষেত্রে বলে যে ভাইকে আমি বলতেছিলাম, আজকে শুধু কমিটি গঠন হয়েছে যৌথ মানে ভাবে, সেটা শুধু না, আমাদের সাতক্ষীরার একজন বলেছে উনি মদিয়ানে আমাদের সংসদ সদস্যকে খাওয়াবেন। যেমন আজকে আমাদের নাটোরের দুলুভাই সংসদ সদস্য সবাইকে, ইভেন জামাত ইসলামের সবাইকে আজকে কিন্তু কাঁচাগোল্লা খাইয়েছে। এবং আরেকজন জামাত ইসলামের ভাই বলেছে তার এলাকায়
মানে ওই যে গ্যার থেকে মাছ এনে খাওয়াবে, এটা কি আওয়ামী লীগের সাথে বিএনপি বা আওয়ামী লীগের সাথে জামাত ইসলামের এই মানে সৌহার্দ্যতা ছিল? বাংলাদেশটা একটা অগ্নিকুণ্ডের একটা কোন জায়গায় চলে গিয়েছিল, যেখানে সাধারণ বিবাহ বার্ষিকীতে কারোর সাথে কোনো দেখা হতো না। নিশ্চয় ওই জায়গায় বাংলাদেশ যাবে না। আমি 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 না, আপনাকে বলি, এইটাকে- মানে সংসদ সদস্য একটা বিষয় একটু বলি। ধরুন আপনারা যারা সিনিয়র নেতারা আছেন, আপনারা তো জানেন যে মঞ্চে যখন কোনো কথা ওঠে সেটা নিয়ে যখন শিরোনাম হয় একটা ভুল ন্যারেটিভ তৈরি হয়, কিন্তু সেখানে মানে মির্জা ফখরুল আলমের এই বক্তব্যটা এটা কি মানে মিয়া গোলাম পরোয়ার বুঝতে পারেনি, উপলব্ধি করতে পারেন, নাকি মিয়া গোলাম পরোয়ার কথা মির্জা ফখরুল আলম বুঝতে পারেন? আচ্ছা, তাদের ব্যাপার। এই জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল না 14 দলীয় জোট? জি। যদি নিষিদ্ধের কথা, হ্যাঁ, আবু বকর মোল্লা, আমি আসবো আপনার কাছে। ওই ধরনের মিন করে যদি বা আসলে যদি এই ধরনের কোনো ডিসিশন, এটা কি বিএনপি নেবে? আমি তো বিএনপি একজন সদস্য, সুতরাং এই ধরনের একটা নিষিদ্ধ একটা মঞ্চে কোন প্রসঙ্গে কতটুকু কথাটা কি বলেছে, যদি এইটা কি বিএনপি ডিসিশন হলে এটাকে আমি কর্মী হিসাবে আমি জানতাম না? তো সুতরাং এই কথাকে সামনে এনে এই আবু বকর ভাইরা ওইখান থেকে বৈশা বাংলাদেশকে অশান্ত করার যে একটা চেষ্টা, মানে এই ছিদ্র অন্বেষণ করে এই দেশটাকে গণতন্ত্র পরে হাঁটতে দেন। আমি তো মোস্ট ওয়েলকাম জানাবো আবু বকর ভাইরা এই দেশে এসে বিদেশে যে জ্ঞান লব্ধ যা অর্জন করেছে, ডেলিভারলি এই দেশে মানুষের জন্য করুক। পার্লামেন্টে তো অনেক জামাত ইসলামের অনেক লোকজন আসছে, আমার তো মনে হয় যে উনি এসে এই মাসের সয়েলটাকে টেস্ট করে এদেশের রাজনীতিতে নিজেকে একেবারে মানে ডেডিকেটেডলি উনি নিজেকে এখানে সোপর্দ করে দেখ, তারপরে আমাদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ দেখি উনি কতটুকু লাগাইতে পারে। আমি মনে করি যে আমাদের দেশটা ওই পর্যায়ে যায় নাই। আচ্ছা, আবু বকর মোল্লা, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগে একটা বিষয় যদি একটু পরিষ্কার করে আপনার কাছে, আমার হাতে যে তথ্যটা আছে সরাসরি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কোট করা। তিনি বলেছেন যে আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, রাজনৈতিকভাবে মানে রাজনীতিতে রাজনৈতিকভাবে, আদর্শিক চেতনার কথা হ্যাঁ, বলছেন। তার মানে এখানে দুইটা দলে যে আদর্শ আছে, বিএনপি তার আদর্শ দিয়ে জামাতকে নির্মূল করবে, এরকম হয়তো ব্যাখ্যাটা থাকতে পারে। এখানে কোনো হানাহানি কিংবা কোনো হুমকি এরকম বোধহয় লাইনটার মধ্যে নেই। জি বলুন। জি, ধন্যবাদ। দেখুন, আমিও কিন্তু আমার বক্তব্যে বলেছি যে উনি রাজনৈতিকভাবে নির্মূলের কথা বলেছেন। জি। এখন প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিকভাবে উনি যদি রাজনৈতিকভাবে জামাতকে ডিফিট করতে চাইতেন, উনি বলতেন জামাতকে রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে। দুঃখজনক ভাবে হলো সত্য, উনি বলেছেন নির্মূল শব্দটা। এটি একটি ফেসিবাদী শব্দ। আমি কামরুজ্জামান ভাই, আমি কি উনি আমাকে যেভাবে বললেন, আমি কি ওনাকে মিসকোট করেছিলাম? কাকে? মির্জা ফখরুলকে। পুরো জাতি দেখেছে, আপনাদের সাংবাদিকরা রিপোর্ট করেছেন, এটির অডিও ভিডিও রেকর্ড রয়েছে। উনি বলছেন জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। তো নির্মূল শব্দটা এইটা রাজনৈতিক শব্দ না, এটা গণতান্ত্রিক শব্দ না। এবং দেখুন, পার্লামেন্টে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, এটি আমি অস্বীকার করছি না, আচ্ছা, কিন্তু এখানে তাহলে তো অনেকে জানতে চাইবেন যে নির্মূল শব্দটা গণতান্ত্রিক না, রাজনৈতিক না, শিষ্টাচার বহির্ভূত যদি হয়ে থাকে, লেলিয়ে দেওয়া শব্দটা কেমন, যেটা মিয়া গোলাম পরোয়ার বললেন? সন্ত্রাসী সংগঠনও বলেছে ছাত্রদলকে। উনি কি বলেছেন? উনি কি বলেছেন? স্পষ্ট করে বলেছেন যে সরকার আসলে ছাত্রদলকে হায়নার মতো লেলিয়ে দিয়েছে। এটা কি আসলে পলিটিক্যাল কোন স্টেটমেন্ট? অবশ্যই এটা ফেসিস্ট শব্দ, এটা অবশ্যই ফেসিস্ট শব্দ। দেখুন উনি কেন বলেছেন, দেখুন এটা ওনার কথার জাস্টিফিকেশনটা কি। জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন গুপ্ত বললেন, উনি পার্লামেন্টে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, কামরুজ্জামান যেটা বলছেন সেটা সত্য, কিন্তু বাহিরেও সে উনি বললেন ওরা গুপ্ত রাজনীতি করে, ওরা গুপ্ত, বারবার ওনার কথায় গুপ্ত বলছেন। এবং এর প্রতিক্রিয়া যেটা হলো, ছাত্রদল শিবিরের উপর সারা দেশে ঝাঁপিয়ে পড়লো, চট্টগ্রামে মানে কুপিয়ে পা ইয়ে করে ফেললো, দুই ভাগ করে ফেললো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করলো, সাংবাদিকদের উপর আক্রমণ করলো, মামলা পর্যন্ত নেওয়া হচ্ছে না। এই সারা দেশে মানে এখানে একটা বিষয় কি একটু যুক্ত করা যায় মিস্টার আবু বকর মোল্লা, সেটা হচ্ছে মাঝখানে যখন পরিস্থিতি খারাপ হচ্ছিল, সেই পরিস্থিতির সামলে দুজন ডাকসুর নেতাকে, শিবিরপন্থী দুজন নেতাকে কিন্তু সেফ জোনে নিয়ে গিয়েছিল ছাত্র দলেরই শীর্ষ নেতা দুজন। ঢাকা বিশ্ববিদ্যালয় এইটার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু এজ এ হোল পার্টি, বিএনপি নেতৃত্ব এবং ছাত্রদল মানে এজ এ স্টুডেন্ট অর্গানাইজেশন ইউনাইটেডলি যে অবস্থানটি নিয়েছে, এটি দুঃখজনক, এটি অগণতান্ত্রিক। এবং আমি মনে করি জামাত সেক্রেটারি জেনারেলের বক্তব্যটি জাস্টিফাইড। উনি যেটি বলেছেন ছাত্রদলকে লেলিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বিএনপি কমফোর্ট ফিল করছে না যে ছাত্র
মানে ছাত্রদের যে ক্যাম্পাসগুলোতে শিবিরের যে অবস্থান, এটি বিএনপি মেনে নিতে পারছে না। অথবা জামাত আমির যে কথাটি বলছেন যে আওয়ামী লীগ হওয়ার তারা চেষ্টা করছে, সেটি হওয়ার প্রক্রিয়া হিসাবে শিবিরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে ছাত্রদের ক্যাম্পাসগুলো থেকে সরিয়ে দেওয়ার অংশ হিসাবে এই গুপ্ত টেকিং এর রাজনীতিটা শুরু করেছে। সুতরাং আমি সেটি অস্বীকার করছি না। কামরুজ্জামান ভাই যেটি বলছেন যে পার্লামেন্টের সৌহার্দ্য রয়েছে, আমি মনে করি সেই সৌহার্দ্য রাজপথেও থাকা উচিত, বাহিরে থাকা উচিত। আপনি পার্লামেন্টে গুপ্ত বলবেন না, বাহিরে গুপ্ত বলবেন না। এই যে চমৎকার একটা কথা বলেছেন, আমি এটা নিয়ে আমি এটা নিয়ে একটু ব্যাখ্যাটা জানতে চাই মাননীয় সংসদ সদস্য। আপনি যে সৌহার্দ্যের কথা বলেছেন সেটা আমরাও দেখেছি হাসাহাসি হচ্ছে আমাদের বিরোধী দলীয় নেতা এবং সরকার প্রধান সংসদীয় নেতা যারা আছেন, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। রাজপথে তো আমরা সেটা দেখতে পাচ্ছি না। সেখানে তো কেবল আরেকটা অভ্যুত্থান হয়ে যেতে পারে। জুলাই বারবার কিন্তু ক্যালেন্ডারে একবার আসে না, প্রতি বছরই জুলাই আসে। কি বলবেন? যখন বিরোধী দল যে কেউ থাকে, ট্রেজারি বেঞ্চকে উদ্দেশ্য করে এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু কমন, কিন্তু কতটা বাস্তবসম্মত সেটা আছে। দেখেন, মির্জা ফখরুল একটা ওয়ার্ড নিয়ে বলেছে গুপ্ত, বা উনি যেটা বলেছে নির্মূল করে দিতে হবে। আজকে যখন নেত্রকোনা 5 আসনে, যেটা একটা ন্যাক্কারজনক একটা পার্লামেন্টের জামাত ইসলামের একটা মেম্বার উপর যে হামলাটা হলো, মির্জা ফখরুল যখন দাঁড়িয়ে এটার যথার্থ নিন্দা এবং ঘৃণিত অধ্যায়কে বলল এবং 9 জনকে অ্যারেস্ট করার যে বিবৃতিটা দিল, সাথে সাথে তো এই জামাত ইসলাম টেবিল চাপড়িয়ে বিশ্বস্ততার সহিত আশ্বস্ত হয়েছে। আমি বুঝতে সেন্টেন্স থেকে বলছি, তার মানেটা কি? আমি আবারও আবু বকর ভাইকে বলছি, বাংলাদেশের পরিবেশটাকে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেন। আমার মনে হয় যেই এই দেখেন, আমি চাচ্ছিলাম যে আমি ওইভাবে কাউকে আমি বিরোধিতা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যেটা বললেন, শাহবাগের একটা মামলা নিয়ে যেটা হয়েছে, এখন উনি জানে যে এটা অন্তর্নিহিত, এটার একটা আমার একটা মেয়ে, সব কিছু আমি রাজনীতি করি, আমার মেয়ে কিন্তু রাজনীতি করে নেই। ওনাকে নিয়ে যে বট বাহিনী বললেন, যেভাবে ট্যাগিং করে এই ফেসবুকের সুযোগে যেইভাবে এটা ট্যাগিং করে যে উদ্দেশ্য করা হয়েছে, যদি আমার মেয়ের জন্য হয়তো স্বাভাবিক কারণে, কিন্তু এত কিছু কিন্তু আমরা কিন্তু সামাল দিতে পারবো না। আমাদের সেন্টিমেন্ট, আমাদের সন্তানগুলোকে যদি আপনি রাজনীতির মধ্যে টেনে এনে একটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা যখন হয়েছে, তারপরে যে জাতীয় ছাত্রদল যেটা করেছে, এইটার সাথে ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাস থেকে বের করে দিতে হবে, এই ধরনের কোনো মানসিকতা জাতীয় ছাত্রদল পোষণ করে না। এখন বারবার কিন্তু ছাত্রদল এটা করতেছে, লেলিয়ে দিয়েছে, তাদেরকে দানব হয়ে গেছে। এই সেন্টেন্সগুলো বাংলাদেশে প্রয়োগ করার মতো মনে হয় কোনো দলের উচিত না। আর জামাতি ইসলামের এই ছাত্র সংগঠনগুলোকে আমরা তো বলি যে এইভাবে রাজপথকে শুধু কথামালা দিয়ে উত্তপ্ত করেন না। এটা মানুষ এটা জাতীয়তাবাদী দল আমি যদি করি, আমিও যদি আমার পুলিশ আমার শক্তির উপর ভর করে যদি আমি মানুষকে যদি এইভাবে ট্রিট করি, না দেখুন, আমরা বিভিন্ন যখন বিশ্লেষণে যাই, অনেকে এটা বলার চেষ্টা করেন, এটা উনি যা বলছে ঘটনাটাকে দেখেন, যেটা হওয়ার না। জাতীয়তাবাদী ছাত্রদল কোথাও ডিসিশন নিয়েছে, যতগুলো জায়গায় ছাত্র শিবির জয়লাভ করেছে তাদেরকে বের করে দিতে হবে। আচ্ছা, আমি এই ব্যাখ্যাটা জানার চেষ্টা করব, কিন্তু একটা বিষয় আমি আপনার কাছে একটু জানার চেষ্টা করব। রাজনৈতিক ডিসিশন দেখুন সুরাব ভাই, এটা তো কোনো ডিসিশন হতে পারে না। নেই ছাত্রদল, কেন ছাত্রদলের উপর আপনি দায়ভার দিয়ে তাদেরকে আপনি মেলাইন করে? আমি জানার চেষ্টা করব ওনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর, কিন্তু আপনার কাছে ছোট একটা বিষয়টি জানার চেষ্টা করি। অনেকে এটা বলেন যে ক্যাম্পাসে ছাত্র লীগের একটা দীর্ঘ সময় আধিপত্য ছিল, এখন সেই আধিপত্যের ভাগবাটোয়ারা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে জামাত এবং ছাত্র দলের মধ্যে, যে কারণেই এই সহিংসতা। অর্থাৎ যে এখন মাঠ দখল করতে পারবে সে আসলে ক্যাম্পাস নিয়ন্ত্রণ করবে, এটা সাধারণ শিক্ষার্থীদের অনেকের ভাবনা। না, এই ধরনের হীন মানসিকতা যারাই পোষণ করবে, তারা আখেরে তাদের কোনো লাভ হবে না। কারণ ছাত্রছাত্রীরা খুবই সচেতন। ছাত্রছাত্রীদের বিবেক আপনি যদি জয় না করতে পারেন, আপনার আদর্শ দিয়ে, আপনাদের ব্যবহার দিয়ে, আপনারা অঙ্গভঙ্গি দিয়ে, সার্বিক কল্যাণের নিমিত্তে যদি আপনি ছাত্রদের মন জয় করতে না পারেন, সাস্টেন কেউ করতে পারবে না। ছাত্র শিবিরের এই যে একটা নিবিড়, যেভাবেই হোক, গুপ্ত কেন বলবো না, আপনি দেখেন তো, আমি এই ক্ষেত্রে অন্যভাবে বলছি না, ওই গুপ্তের সাথে আবার কথা রাখুন, যেটা ছাত্র শিবির পেরেছে এটা ছাত্রদল পারেনি। আমি আবার বলি, ওরা ভিতরে ভিতরে মনোজগতে আস্তে পৃষ্ঠে ওরা ছাত্র শিবিরের আদর্শ পোষণ করছে, বা টিকে থাকার ছাত্রের সাময়িক কৌশল হিসাবে তারা যেভাবে ছাত্রলীগের মধ্যে ঢুকে যেভাবে ছদ্মবেশী
ছাত্রলীগ সেজেছিল, ওই ওয়ার্ডটার জন্য যদি আমি গুপ্ত বলি তাহলে কিন্তু সুপ্ত বা গুপ্ত যেটাই বলি আমি কিন্তু তাদেরকে মানে মেলাইন করে অপমান করার জন্য বলতেছি। এটা এখন যদি তারা বলে যে তাদের হইতেই পারে, এখন যদি তারা বলে যে তারা গুপ্ত যদি থেকেও থাকে এবং সেই গুপ্ত দিয়ে তারা যদি এই আন্দোলনে একটা বড় ভূমিকা রাখে, তাহলে সেই সুবিধা সেই সুফল কি বাকিরা পাচ্ছে না? আপনি আরেকটা কথা, যুদ্ধ হয় সবাই কি সম্মুখ সমর কি সমানভাবে কি সমালোচনায় যুদ্ধ করে? পিছন থেকে হোক বিভিন্নভাবে ঘায়েল করার জন্য অনেকগুলো কৌশল কিন্তু অবলম্বন করে। আমার মনে হয় ছাত্র শিবির যেভাবে সাকসেস হয়েছে ওইখানে শব্দটা ওইভাবে যদি আমি বলি হয়তো উনি স্বীকার করবেন না আবু বকর ভাই, একটা ছাত্র শিবিরের যদি নেতৃত্বকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমরা কিভাবে এই ছদ্মবেশে টিকেছিলা, তোমরা কিভাবে আওয়ামী লীগের মধ্যে বা ছাত্রলীগের মধ্যে ঢুকে কিভাবে তোমরা বেঁচে থাকলে, কথা আছে না নদীতে আপনি যখন ডুবতে থাকেন তখন শীতের সাঁতরে কিন্তু কুলে উঠতে চায় না, কোনো রকমের নাকটা ভাসিয়ে বেঁচে থাকতে চায়, তারপর যদি ডুবুরিরা বা পাশের দিকে কেউ যদি এসে বাঁচায়। আমার মনে হয় ছাত্র শিবিরের উপর যেই ধরনের তাদের নিষিদ্ধ দেখেন 3 দিন আগে যেভাবে ওদের উপর সংগঠনকে নিষিদ্ধ করে দিয়েছিল, ওই মুহূর্তে ওই কৌশলটা করে তারা তো লাভবান হয়েছে। আমরা তো এটাকে অ্যাপ্রিসিয়েট করি। তো আচ্ছা, আমি এই নিয়ে আলাপার দীর্ঘ করবো না। ব্যারিস্টার আবু বকর মোল্লা ছোট করে 1 মিনিটে একটা স্টেটমেন্ট দেবেন, বক্তব্য দেবেন, তারপর আমি অন্য টপিকে যাব। বলা যেতে পারে একটা ছোট মন্তব্য, সেটা হচ্ছে যদি শিবির গুপ্ত রাজনীতি করেই থাকে, আত্মরক্ষার স্বার্থে করেও থাকে, তাতে তো তারা লাভবান হয়েছে বটে নিঃসন্দেহে। যদি 5 আগস্টটা সফল করে থাকার একটা বড় ভূমিকা তাদের থাকে, তারা তো কিছুটা হলেও লাভবান হয়েছে। কিন্তু এটা নিয়ে আসলে এখন এত বেশি মানে দুই পক্ষের মধ্যে উত্তেজিত কেন হবে শিবির কিংবা ছাত্র দলের মধ্যে? ধন্যবাদ। ছাত্র শিবিরের একটি অংশ মানে মানে বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্রত্ব রক্ষার স্বার্থে, টিকে থাকার স্বার্থে, অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা তাদের পরিচয় গোপন করেছে, সেটি সত্য। কিন্তু এই কথার অর্থ এই নয় যে শিবিরকে গুপ্ত টেকিং দিয়ে মানে বিএনপি রাজনীতি করতে হবে। শিবির তো এখন গুপ্ত রাজনীতি করছে না। তখন সেখানে শিবির করা, যেখানে হত্যাযোগ্য করা হয়েছিল ছাত্রলীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে, শিবির করলে মেরে ফেলা হতো। তো সেখানে যেখানে জীবনের সংকটের মানে সুযোগ মানে সমস্যা ছিল, সেখানে ছাত্র শিবিরে অনেকে ছাত্র শিবিরের পরিচয় দেয়নি, কিন্তু এখন তো পরিচয় দিচ্ছে, শিবির তো ওপেন রাজনীতি করছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি যেভাবে গুপ্ত ট্যাগ বারবার এখন বলছেন, সেটি তো একটি, আমরা বলছি সেটি চেতনার নামে গুপ্ত ট্যাগিং এর রাজনীতি, সেটি বুমেরাং হতে বাধ্য। আওয়ামী লীগ এই যে ট্যাগটা আপনি বলছেন যে গুপ্ত ট্যাগ দেওয়া হচ্ছে আপনাদের, ঠিক আমরা যদি আরেকটু আগে যাই, তখন কথায় কথায় আওয়ামী দোসর, ফ্যাসিবাদের দোসর, এরকম নানা ট্যাগ দিয়ে মব করতে আমরা দেখেছি। সে সময় কোনটা ছাত্র দল করেছে, কোনটা শিবির করেছে, সেটা আমরা বুঝবো কি করে? ট্যাগিং তো তখন থেকেই শুরু হয়েছে। দেখুন, মানে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, কেউ কেউ আওয়ামী লীগের পক্ষে ছিল, আবার এই শব্দটার মিস ইউজও হয়েছে। আমি মিস ইউজের পক্ষে না, কাউকে টেকিং এর রাজনীতি করার পক্ষে না, বাট বিএনপি এসে যে এই টেকিং এর রাজনীতিটা করছে, তাদের দলের ভিতরেও একদিন টেকিং শুরু হয়ে গেছে। তাদের দলের ভিতরে তারা একে অপরকে মানে গুপ্ত বলছে, এবং প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা। এটা আপনি কি করে জানেন যে এখানে বিএনপির একজন সিনিয়র নেতা এখানে বসে আছে? দেখুন, এটি তো উনি যদি না জানেন, আমি মিডিয়ার সামনে স্পষ্ট করে বলছি, ওনাদের একজন উপদেষ্টাকে পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ছাত্রদলের ছেলেরা গুপ্ত বলছেন। ওনাদের ভিতরে গুপ্ত, মানে আমরা যখন কোন একটা বড় বিষয়, সেনসিটিভ বিষয় ডিসক্লোজ করব, তখন তার সঙ্গে একটা উপযুক্ত প্রমাণ তো লাগবে, কোন ফুটেজ, কোন স্টেটমেন্ট, কোন বক্তব্য। আমি স্পষ্ট করেই বলছি, ওনাদের একজন উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে সোশ্যাল মিডিয়াতে আচ্ছা, যদি উপযুক্ত প্রমাণ আপনার হাতে থাকে, আপনি নামও বলতে বলছেন এখানে, কামরুজ্জামান রতন। জি ভাই, আমার ঘরের খবরটা আমি বলি। আমি তো আমার জাতীয়তাবাদী দলের আদর্শে রাজনীতি করি। যদি কামরুজ্জামান ভাই যদি আমাকে বাধ্য করেন, আমি নামটি এখনই বলবো। আমি তো অবশ্যই আমি শুনেন, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমি এটা যদি, যেহেতু আমি জানি না, আপনি বলেন, নিশ্চয় আমার ফোরামে উনি যদি এরকম যে সেঙ্গুনিয়র বলতেই পারে, হ্যাঁ আমি এটাই বললাম, নাম বলেন। আমি তো আপনাকে ওপেনই বললাম, আপনার নাম বলেন, কে বলছে যে আমাদের দলের ভিতরে গুপ্ত আছে? আমি এই বাকযুদ্ধে ঘি ঢালতে চাই না। না, এটা আপনি বললেন, আপনি বলেন এই মাত্র যে রতন ভাই চাইলেন, আমি বললাম। আমি তো চাচ্ছি আপনার নামটা বললেন প্লিজ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনকে ফেসবুকে ছাত্রদলের ছেলেরা গুপ্ত টেকিং এ আখ্যায়িত করছে। আমি নাম বলে দিলাম, আপনি আমাকে বাধ্য করেছেন, আমি নাম বলতে চাই না। দলের ভেতরে আর ফেসবুকে দুটো তো আলাদা বিষয়। আপনি শুরুতে বলছিলেন দলের ভেতরেই গুপ্ত, আর ফেসবুকে আসলে
আমি কিন্তু বলছি সোশ্যাল মিডিয়াতে উল্লেখযোগ্য ভাবে ছাত্রদলের ছেলেরা তাকে গুপ্ত হিসেবে আখ্যায়িত করছে। না এইখানে তাহলে আমি একটু সাংগঠনিকভাবে একটু আমাকে কথা ছোট করে, বলতে হ্যাঁ, হবে। জি। একটু সাংগঠনিকভাবে যখন কথা হয়, সংগঠনের মধ্যে পরিমণ্ডলের কথা হবে, আমি আপনাকে সরাসরি আপনি এটা করেছেন। আর এই যে ফেসবুকের যে উনি একটা ইয়াটা করলেন, উল্লেখ করলেন, ফেসবুকে কোনো এটা কোনো মা বাপ আছে? কোন ঠিকানা থেকে কে করেছে? কেউ তো দায়িত্ব নিবে কেউ না। দায়িত্ব নেবে না। এখানে আমি ফেক আইডি বলছি- থেকে কত কিছু লেখা আচ্ছা, যায়। ঠিক আছে, আমি সুতরাং বলছি, ওইটাকে দলের ইসলামী সাংগঠনিকভাবে বিশ্ববিদ্যালয়ের এটা ছাত্রদলের কখনোই এই একজন কথাটা, নেতাকে বহিষ্কার ভাই করা আপনি হয়েছে যে এই ব্যারিস্টার অপরাধে। মানুষ, আমি এক বিনয়ের সহিত বলছি, আবু বকর ভাই আপনি এই কথাটা বলেন না। একটা ফেসবুকের একটা উল্লেখ করে আমার দলের সাংগঠনিক কাঠামোর মধ্যে আপনি আমাকে যতই চেষ্টা করেন, আমরা আমাদের দল মাহাথিরের প্রতি আমাদের শত শ্রদ্ধা নিয়ে আমি বলছি, উনি নিজের যোগ্যতা প্রমাণ করেই এই বয়সে উনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং এটা আমাদের জন্য অ্যাসেট, আমার বলতে দ্বিধা নেই। সুতরাং এই অ্যাসেটকে অবশ্যই নিয়ে আপনাদের জন্য ওদের asset, একটা আমি সেটা ওনাদের মানছি। অন্তর্জালা থাকতে পারে, আমি বাট মানছি, মাহাদির রহমান কিন্তু সম্মানকে এটা আমাদের দলের আপনারা- ভিতরে কেউ বলেন না। আপনাদের দলের আচ্ছা আচ্ছা, একজন আমি নেতাকে আপাতত বহিষ্কার এই পর্যন্ত আলাপটা করেছেন। এখানে থামাই, ব্যারিস্টার আবু বকর মোল্লা, কারণ আমার হাতে আরেকটা ইস্যু আছে। হ্যাঁ, এই ইস্যুটা একটু আলাপটা তুলে রাখি, কারণ শুরুটা করি, কারণ হাতে আর 5 মিনিট আছে বিরতিতে যাওয়ার। তার আগে আমি এটা শুরুটা করতে চাই, এবং সেটা সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন আপনাকে দিয়ে, তারপর আমি ধাপে ধাপে সবার কাছে আসবো। আজকে আমরা একটা ইনফ্যাক্ট যেহেতু রাত 12টা বেজে গেছে, আমি গতকালই বলতে পারি 26শে এপ্রিল একটা মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন হয়েছে। আপনি জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি, সেটা বিলুপ্ত করা হয়েছে, কিন্তু ছাত্র আন্দোলনের 2টা পক্ষ আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। একটা পক্ষ থেকে দাবি করা হয়েছে যে গণভোটে হায়ের পক্ষে প্রচারের জন্য ব্যাংক থেকে, কেন্দ্রীয় ব্যাংক থেকে কোটি টাকা অনুদান নেওয়া হয়েছে, এবং এটা আসলে তখনকার 3জন শীর্ষ নেতা গোপন রেখেছিলেন। আজকে তারা তার ব্যাখ্যা জানতে চাচ্ছেন যে সেই টাকা আসলে কিভাবে খরচ করেছেন। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বলেছে যে আসলে বাংলাদেশ ব্যাংকের কাছে তারা আসলে গিয়েছিল তাদের যে সিএসআর আছে, যেই জায়গাটা সামাজিক দায়বদ্ধতা থেকে খরচ করে সেই টাকাটা নিতে, তারা 12 কোটি টাকার একটা আবেদন করেছিল। কিন্তু যেহেতু বাংলাদেশ ব্যাংক কোনো নন রেজিস্টার্ড অর্গানাইজেশনকে টাকা দেবে না, তার মানে রেজিস্ট্রেশন তো করতে হবে, তখন তারা স্যাড নামে একটা ফাউন্ডেশন তৈরির সিদ্ধান্ত নেয়, যার অধীনে টাকাটা আসবে। তারা 1 কোটি টাকা পেয়েছে, এবং সেই টাকা কিভাবে খরচ হয়েছে তা অডিটও করে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে। এবং তারা বলছেন, একটা বড় ভাই, যে তৎকালীন প্রধান উপদেষ্টা দপ্তরের কর্মকর্তা হিসেবে থাকা কিছু বড় ভাই এই আন্দোলনে ফান্ডিংটা পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে। প্রথম কথা হচ্ছে, 70% মানুষ তো হায়ের পক্ষেই রায় দিয়েছে, আলাদা করে প্রচারণার জন্য এত টাকা খরচ করা, আমরা আসলে আমরা তো ভেবেছিলাম যে 24শে জুলাই অভ্যুত্থানের পর সরকার, প্রশাসন, অর্থনৈতিক ব্যবস্থা, এখানে একটা শৃঙ্খলা আসবে, সততা আসবে, একটা মানে অতীতের ভুল ভ্রান্তি, লুটপাট থেকে মুক্ত থাকবে। আপনি যেটা বললেন যে গণভোটের পক্ষেই তো মানুষের অবস্থান ছিল। গণভোটটা কি মোটা দাগে, যেটি এই অন্তর্বর্তী সরকার নানা রকম জটিলতা তৈরি করে দিয়েছে, এখনও যে জটিল পরিস্থিতি, যে পরিবর্তনের পক্ষে আপনারা আছেন কি নেই, যেটি আপনার 70 দশকে যে নির্বাচন হয়েছিল, যে 19 দফার পক্ষে আপনার সমর্থন আছে, জিয়া রহমানের পক্ষে আপনার সমর্থন আছে, এমনকি 80 দশকে হোসেন মোহাম্মদ এরশাদের পক্ষে সমর্থন আছে কি না এটি। কিন্তু এটা নিয়ে এত বিস্তৃত এতগুলো দফা করে, যে কারণে মানুষ বুঝতে পারে না। তাই মানুষ যখন বুঝতে পারে না, তখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা সরকারের কোনো মহল মানুষকে বোঝানোর জন্য এটা গেলেন, এবং জানেন যে সেটি বোঝাতে যে জাতীয় ঐকমত্য কমিশনের যে ভাইস সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি অপদস্থ হয়েছেন সম্ভবত এটি গাইবান্ধার একটি সভায়। মানে এটা হচ্ছে অপ্রয়োজনীয় ছিল যে মানুষ সবাই রাজনৈতিক দলগুলো করবে, সরকার তো এখানে, সরকার কোনো পক্ষ হতে পারে না, সরকার হচ্ছে এখানে ব্যবস্থাপনার দায়িত্বে ছিল। এখন ধরুন সরকার বলল এই জুলাই সনদের কি বলে, এই জুলাই সনদের পক্ষে হা ভোটের পক্ষে সরকার গেল গণভোটে। আর যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়ে থাকতো যে না, আমরা না ভোটের পক্ষে থাকবো, অন্তত প্রধান রাজনৈতিক দল বা বিএনপি বা জামাত ইসলামী, অথবা সরকার না ভোটের পক্ষে দিচ্ছে। সুতরাং সরকার এখানে এটি কিন্তু রিটও হয়েছিল
যে এবং পরবর্তীকালে কিন্তু এটা বন্ধ হয়েছে যে সরকার এখানে কোনো পক্ষ হতে পারে না। সরকার তার ঘোষণা দেওয়া হয়েছিল সরকার এবং সরকারের কর্মকর্তা কর্মচারী কেউ, এটা নির্বাচন কমিশন থেকে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে নির্বাচন সরকার এই কাজটি করতে পারবে না। এখন ওই সরকারেরই যদি কোনো কর্মকর্তা, কোনো বড় ভাই এই বাংলাদেশ ব্যাংক থেকে এই 1 কোটি টাকা নেওয়ার ব্যবস্থা করে থাকে, তাদের জবাবদিহি করতে হবে। আমি তো মনে করি যে এখন নির্বাচিত সরকার আছে, জনগণের কাছে তাদের দায়বদ্ধতা আছে এবং এটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং প্রকৃত ঘটনা। শুধু এখানে তো এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছে, এটা একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। আমি কি একই বিষয়কে একমত হবেন ব্যারিস্টার আবু বকর মোল্লা? কারণ গণভোট আসলে দেশের 70% মানুষেরই প্রত্যাশা যে গণভোটে হাঁটা জিতবে এবং জেতার জন্য তারা ভোট দিয়েছে, তারা বাস্তবায়ন দেখতে চায়। এর মাঝখানে যদি এটা নিয়ে কথা ওঠে যে হ্যাঁ, সে হায়ের পক্ষে প্রচারণা চালানোর জন্য কোটি টাকা অনুদান নেওয়া হয়েছে এবং সেটা গোপন রাখা হয়েছিল, আজকে প্রশ্ন না করলে হয়তো ফেসবুক লাইভে আসলে যারা টাকাটা নিয়েছিলেন তারা আসতেনও না, এত বড় ব্যাখ্যা আমরা জানতামও না, হয়তো অধ্যায়টা গোপনই থাকতো। আপনার মনে হয় কিনা আসলে একটা তদন্ত হওয়া প্রয়োজন? ধন্যবাদ। দেখুন, এই 1 কোটি টাকার স্যাংশনের সিদ্ধান্তটি যদি নির্বাচন কমিশনের মানে যে সিদ্ধান্ত হয়েছিল যে সরকার এটির পক্ষ হতে পারবে না, সেটির পরে হয়ে থাকে, সেটি অবশ্যই তদন্ত হওয়া উচিত। বা যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আগে হয়ে থাকে, আমি মনে করি তখন তো সরকার হায়ের পক্ষে অবস্থান নিয়েছিল এবং তারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা হা প্রচারণার পক্ষে অংশগ্রহণ করবেন। সুতরাং সেটি তদন্তের অংশ হওয়া উচিত নয় বলে আমি মনে করি। বাট যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরে সেটি হয়ে থাকে, সেটি তদন্ত হওয়া উচিত। সবকিছুরই অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা থাকা উচিত। আচ্ছা, কিন্তু ধরুন নির্বাচন কমিশনের নীতিটা হওয়ার আগেই তারা কাজটা করেছে, সেই হিসেবে ফান্ডিংটা পেতে তাদের সমস্যা নাই এবং পাওয়ার পর খরচ করতেও কোনো বাধা নেই, কিন্তু তথ্য জানার অধিকার সাধারণ মানুষ এমনকি সংগঠনের সবার তো আছে, সেটা কেন জানা গেল না? এটাও তো একটা প্রশ্ন উঠতে পারে। হ্যাঁ, সেটা অবশ্যই প্রশ্ন আসতে পারে এবং আমি মনে করি এগুলো ওপেন থাকা উচিত এবং ট্রান্সপারেন্ট থাকা উচিত ছিল এবং এখনো হওয়া উচিত এবং সবাই অ্যাকাউন্টেবল থাকা উচিত। আচ্ছা, আমি একই বিষয়ে একটু মতামত জেনে নিতে চাই। কারণ যেমন নতুন, কারণ মানুষ আসলে গণভোটে যে ধারাগুলো, সেই ধারাগুলো অনেকে বুঝতে পারছিলেন না এবং আমি নিজে গণমাধ্যম কর্মী হিসেবে আগে থেকে জিনিসগুলো জানতাম বলে আমি ভোট দেওয়ার সময় লাইনে যারা ছিল তাদেরকে বোঝাতে পেরেছি। কিন্তু সব জায়গায় আসলে এরকম কেউ থাকবে না যে বুঝিয়ে দেবে, কাউকে নিজে থেকে বুঝতে হবে। সেই প্রচারণা জায়গাটা ছিল, মানুষ ব্যক্তিগতভাবে বুঝে নিয়েছে এবং ধারণা করেছে হ্যাঁ মানে পরিবর্তন, না মানে আগেরটাই, কাজে আমি পরিবর্তন চাই, এই কারণে আমি হাতে ভোটটা দিয়েছি। এখন যদি কথা ওঠে যে সেই হায়ের পক্ষে প্রচারণার জন্য আলাদা করে বিপুল অঙ্কের টাকা খরচ করা হয়েছে, মানুষের মধ্যে আসলে ভুল বার্তা যায় কিনা? কেন যাবে না? আপনি দেখেন এই ছাত্রদের জুলাই অভ্যুত্থানে ওদের যে রেসপেক্টের জায়গায় আমরা ব্যক্তিগতভাবে আমিও রেখেছি, সারা জাতি রেখেছিল। আপনি কি মনে করেন তার যে এখন যে দ্বিধা বিভক্তি, এই যে আমাদের হাদি যে জীবনটা দিল, ইনকিলাব মঞ্চ আলাদা গঠন করতে হলো, তাদের মধ্যে যে এখন যে বিভাজনটা এবং অনেকের মধ্যে তারা অলরেডি কিন্তু ঢুকে গেছে। আপনি দেখেন কয়টা পার্ট হয়ে গেছে। আজকে বৈষম্যের এই জিনিসটা যে ডিসক্লোজ হলো, বাংলাদেশে এটা একটা অনৈতিক একটা মানে একটা বাজে একটা এক্সাম্পল তৈরি হলো যে এই বয়সে তারা নষ্ট হয়ে যেতে পারে টাকার কারণে। কেন আসিফ মাহমুদের বিরুদ্ধে আপনারা দেখেছেন না, তার বিরুদ্ধে কি এই অর্থনৈতিক এই যে তসরুপের যে ব্যাপারটা, তার পিএসের ইয়াটাকে দুদকে অভিযোগ উঠেছে, প্রমাণটা তো না, প্রমাণ হয়নি। আপনাকে আমি বলি, প্রমাণ তো হওয়ার মতো ওখানে তো তাকে আবার দায়মুক্ত তাকে দিয়ে দেনি। কিন্তু এই যে যেটা উঠেছে তাদের এইটা অবশ্যই আপনি দেখবেন যদি সঠিক তদন্ত হয় এটার অবশ্যই এটা সত্যতা বেরিয়ে আসবে। আমি পার্সোনালি আমি আমার বিশ্বাস থেকে বলছি এবং এইটা এই ছাত্র নেতাদের মধ্যে থেকে যেটা আপনি বলেছেন সেটাই সঠিক। সংগঠনের মধ্যে সববার জানা এটা উচিত ছিল এবং সব মানে গভর্নমেন্টে এরকম যে প্রচারণার মধ্যে হইতেই পারে ফান্ডিংয়ের জন্য আপনার প্রচারণার জন্য টাকা দিবে, কিন্তু সবার অধিকার আছে যারা বৈষম্য করেছে এবং সব নেতৃবৃন্দের এটা জানার অধিকার আছে যে একটা ফান্ড আসছে এটা আমরা এই প্রচারের জন্য এটা সম্পূর্ণ ব্যয় করবে এবং এইটার ব্যয়ের যে একটা শ্বেতপত্র ওইটারও কিন্তু একটা ট্রান্সপারেন্ট একটা হিসাব থাকা উচিত ছিল, যেটা না থাকার কারণে আজকে এটা এইভাবে উঠে আসছে। তার মানে যেটা আসলে সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান শুরুতেই বললেন যে সঠিক তদন্ত হওয়া উচিত, কারণ স্বচ্ছতা আসলে সবার
অধিকার, এটা অন্তত এবং সবার জানার সততা অধিকার। প্রমাণ করতে পারেনি আমার এই ভাইয়েরা। অনেক ধন্যবাদ ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনি সময়টা দিয়েছেন। নিশ্চয়ই সামনে আয়োজনে আবারও কথা হবে এবং আরও যে সমস্ত বিষয়গুলো ঘটে সেগুলো নিয়ে আলাপ করার সুযোগ হবে। পর্যায়ে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক AGM নিয়াজউদ্দিন এবং প্রেক্ষাপটটা জনাব AGM নিয়াজউদ্দিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রেক্ষাপটটা যেটা জানতে চাই সেটা হচ্ছে ওয়াশিংটনের নৈশভোজে যেই ব্যক্তি গুলি করেছিলেন বা গুলি করার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে, যেটা মিস হয়েছে কিন্তু গুলিটা ঠিকমতো বেরিয়েছে, সেই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি কোল টমাস অ্যালেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের বাসিন্দা, বয়স 31 বছর এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, তিনি কিন্তু শিক্ষক এবং মাসের সেরা শিক্ষক নির্বাচিত হয়েছিলেন, পুরস্কৃত হয়েছিলেন। যেটা জানতে চাই, অনেকেই সন্দেহটা পোষণ করছে হোয়াইট হাউসে সংবাদদাতাদের নৈশভোজে ফায়ারিং করার পুরো ঘটনাটা সাজানো নাটক। এটা দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করতে চান যে তিনি আসলে আততায়ীর নজরে বন্দী আছেন, তার জীবন ঝুঁকিতে আছে, গ্লোবালি তিনি একটা সিম্প্যাথি পাবেন, এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে। এবং খেয়াল করে দেখা যায় অনুষ্ঠানটা সাংবাদিকদের, তার মানে খবরটা আরও দ্রুত ছড়াবে। অনেকগুলো পয়েন্ট আছে যেটা নিয়ে সন্দেহটা হয়। আপনি কি পেলেন আসলে পর্যবেক্ষণে? এটা আসলে আপনার যে বিশ্লেষণ, জি। হোয়াইট হাউসের মতো একটা এত নিশ্চিদ্র নিরাপত্তা যেখানে ইনশিওর করা হয়, সেখানে এই ধরনের একটা ঘটনা সত্যি আমাদের ভাবনার উদ্বেগ সৃষ্টি করে। এবং এইটাতে এই যে একটু ক্রিটিক্যালি যদি দেখা হয়, এই বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের যে নানান যুদ্ধে হরমুজ প্রণালী নিয়ে তাদের যে এই যে সিদ্ধান্ত, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত পরিবর্তন, তারা যে চুক্তিতে যাবে, সেখানে পাকিস্তানে তারা বৈঠক করছে, একদিকে চুক্তিতে নিজেদেরকে উইথড্র করছে। সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যক্তিগতভাবে তার যে ভাবমূর্তি পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে এবং মানুষের যে যুদ্ধবিরোধী যে চিন্তা এবং তার যে প্রকাশ, বিশেষ করে যে দৈনন্দিন জীবন যাপনের ক্ষেত্রে মানুষের যে ক্রয় মূল্য বৃদ্ধি, সামগ্রিকভাবে যে ডোনাল্ড ট্রাম্পের তার যে অবস্থার যে সমর্থনের যে অবনতি, সেটার একটা সে ধরনের কোনো ইঙ্গিত বা সেখানে পেছনের কোনো কারণ আছে কিনা সেটা নিশ্চয়ই খুঁজে বের করবে অনুসন্ধানী সাংবাদিকরা। তবে আমরা যেটা দেখতে পারি সাদা চোখে, যে এই ধরনের একটা ঘটনা হোয়াইট হাউসে এক ধরনের অকল্পনীয় বলা যেতে পারে। তথাপি এটা পরবর্তী বিশ্লেষণের মধ্যে দিয়ে হোয়াইট হাউস নিশ্চয়ই এটাকে জানাবে যে কি ধরনের আক্রমণ এবং কেন হয়েছে এবং এর প্রেক্ষিতে কি ছিল। মানে এটা আপনি নিজে বিশ্বাস করেন কিনা যে যুক্তরাষ্ট্র সঠিক তদন্ত করে সাংবাদিকরা সেই খবর প্রচারের সুযোগ পাবে? কারণ অনেক কিছুই আছে এই যুদ্ধে ইচ্ছে করেই আসলে বিশ্বকে জানানো হচ্ছে না। কি পরিমাণ ক্ষতি যে যুক্তরাষ্ট্রের হয়েছে ইরান যুদ্ধে বা মানে ইসরায়েলে হয়েছে, সেই তথ্য আসলে জানতে দেওয়া হচ্ছে না, এমন একটা খবর খোদ আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। আমি প্রশ্নটা করে রাখলাম আপনাকে, একটা বিরতি থেকে ফিরে এসে উত্তরটা জানার চেষ্টা করবো। অধ্যাপক AGM নিয়াজউদ্দিন, একটু জেনে নিতে চাই আসলে মানে সঠিক খবর আদৌ সেটা প্রকাশ হবে কিনা। আর একটা বিষয় একটু যুক্ত করবেন, যুক্তরাষ্ট্র স্পষ্ট করে তারা বলেছে কোনো দূত পাঠাবে না পাকিস্তানে নেগোসিয়েশনের জন্য, তবে তার ফোন খোলা, অর্থাৎ ইরান চাইলে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ফোন করতে পারে তাদের দপ্তর থেকে। যদিও আব্বাস আরাকচি তিনি এখন পাকিস্তানে আছেন। মানে যুদ্ধে বিরতির কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? প্রথমত আপনি যেটা বললেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে হোয়াইট হাউসের ঘটনা, এটা বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে তো আমাদের দেখার বিষয় না। আমরা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম স্বাধীন, সেখানে নিশ্চয়ই তারা এই তাদের অনুসন্ধানে সাংবাদিকতার মধ্যে দিয়ে সঠিক তথ্য বের হয়ে আসবে বলে আশা করি। আর আপনি যেটা বলছেন যে যে ডোনাল্ড ট্রাম্পের যে সর্বশেষ অবস্থান, এটা এখান থেকে চুক্তিতে যাওয়া সম্ভব কিনা, আমরা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে প্রতিনিধিদের, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য এবং এই ইরান ইস্যু নিয়ে তার যে ঘন ঘন অবস্থান পরিবর্তন, সেটা আসলে বলে দেয় না যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কখন কি থাকবে। সেজন্য আসলে আমরা একইভাবে তারা হরমুজে রণতরী বাড়িয়েছে, যুদ্ধের প্রস্তুতি আগের চেয়ে অনেক বেশি হয়েছে, তারা ইতোমধ্যে তাদের সৈন্য সংখ্যা বাড়িয়েছে, যুদ্ধজাহাজ বাড়িয়েছে। আবার একইভাবে পাকিস্তানে তাদের প্রতিনিধি পাঠিয়েছিল, পরে এইবার লেটেস্ট যাদেরকে পাঠানোর কথা তাদেরকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন এইটা সর্বশেষ নির্ভর করছে আসলে ডোনাল্ড ট্রাম্পের আসলে তারা কি ধরনের পরিস্থিতি নিয়ে হরমুজের যে সংকটটা
এই যে জট যেটা লেগেছে এটা তো আসলে খুলতে পারেনি। এখন ইরানের বন্দর অবরোধ করে রেখেছে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকদিকে চুক্তির চাপ দিচ্ছে, কিন্তু ইরান স্পষ্ট করেছে যে তাদের বন্দর অবরোধ করে রেখে তারা যে কোনো ধরনের এই চুক্তি এবং হরমুজের উপর যে সব ধরনের অবরোধ জি। ইরানের পক্ষ থেকে উইথড্র করবে সে ব্যাপারে তারা তারা এবং আজকে তারা ঘোষণা দিয়েছে তারা ইরানের যে যুদ্ধ পরবর্তী যুদ্ধের আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় আর হরমুজ কখনোই ফিরে যাবে না, এই ধরনের একটা অবস্থা। এই যখন সিচুয়েশন তখন আসলে আপনার পর্যবেক্ষণ আমি একটু পরে এসে জানার চেষ্টা করব যে কোন পথে আসলে সমাধানটা মিলতে পারে, এখনো যদি কোনো টানেলের শেষে আলো দেখা যায় আর কি। আমি একটু মাননীয় সংসদ সদস্য একটা বিষয় একটু জানতে চাই। আজকে সারাদিনই আমরা শিরোনামে এটা রেখেছি, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি বলেছেন যে হরমুজ দিয়ে নিরাপদেই বাংলাদেশের জাহাজ আসতে পারবে। বলা যেতে পারে 14 থেকে 15 দিন আগের ঘটনা যে বাংলা জয়যাত্রাকে আটকে দেওয়া হয়েছিল, হরমুজ পার হতে দেয়নি। কারণটা স্পষ্ট না, তবে ধারণা করা হয় নিরাপত্তাজনিত কারণে নানা ইস্যুতে জটিলতা তৈরি হওয়ার কারণে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে, তাও একটা চুক্তির পর। মানে যেই পরিস্থিতি দাঁড়াচ্ছে আপনি শুনলেনই, মানে এটা কনফিডেন্ট না যে কোনো রকমের শান্তি চুক্তি হবে, এটা হয়তো চলতে থাকবে। পার্লামেন্টে কি আলাপ হয়, আমরা আসলে কতটুকু ডিল করতে পারছি কঠিন সংকট? এই যুদ্ধ নিয়ে পার্লামেন্টে স্পেসিফিক কোনো আলোচনা হয়নি। আসলে এটা সেন্সিটিভ। আমেরিকার মতো রাষ্ট্র যেখানে ইসরায়েল একই শক্তিতে একীভূত হয়ে ইরানের উপর যেটা চাপালো, আমরা পর্যালোচনা করতে পারি, বাট এখানে ইনফ্যাক্ট আমরা তো কোনো প্রভাবিত করতে পারি না। আমরা অনুমান নির্ভর আমাদের অ্যাসেসমেন্ট দিয়ে আমরা একটা মন্তব্য করতে পারি। না, আমি জানতে চাচ্ছি আমাদের দিক থেকে সেফ থাকা বা ব্যাকআপ রাখা কিভাবে আসলে জটিলতা কাটায় আমরা অন্তত নিরাপদে থাকতে না, পারি। আজকে আমাদের যে প্রশ্নটা সেটা হলো যে আমরা কখনোই একটা মুসলিম বিশ্বের উপরে একটা আঘাত আসুক ব্যক্তিগতভাবে আমরা কেউ চাই না, সেটা হলো এক সেন্টিমেন্ট। কিন্তু বাস্তব অবস্থায় এই যে যুদ্ধের কারণে আজকে দেখেন যে সংকটগুলো আসছে, এই যে কারণে আমাদের আজকে সমঝোতা হলো একটা পার্লামেন্ট একটা পার্টি গঠনের, কখন হয়েছে? যদি স্বাভাবিক কোনো যদি পরিস্থিতি থাকতো, এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি না হলে তো এটা মানে কমিটি গঠনের তো ব্যাপার ছিল না। কিন্তু আজকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যিনি যা বলেছেন, প্রতিদিন কিন্তু একটা ঘটনা কিন্তু এক জায়গায় থেমে থাকে না। এটা কিন্তু উন্নতির একটা জায়গায় নিশ্চয়ই আসছে দেখে উনি বলেছেন। আগে যেটাই হয়েছে, যেই জাহাজগুলো অন প্রসেসে মানে আমাদের এই বাংলাদেশে এসে যেগুলো আমাদের ভিড়ার কথা, আসার কথা, এইটা একটা নব দিগন্তের একটা আশাব্যঞ্জক একটা উনি একটা মেসেজ আজকে জাতিকে দিয়েছে। নিশ্চয়ই এরকম মানে যেটা উনি বলেছে এটাকে আমি বিশ্বাস করতে চাই, এবং ওইটা জেনে এবং সার্বিক পরিস্থিতির যে একটা উন্নতি হয়েছে এইটার কারণে কিন্তু শামা ওবায়েদ উনি এই কথাটা বলেছেন। আচ্ছা, জনাব সরওয়ার হোসেন, আমরা প্রায় শুনি যে আমরা এমন কিছু চুক্তির মাধ্যমে বন্দী হয়ে গিয়েছিলাম যেই জায়গা থেকে আমরা চাইলেও স্বাধীন কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে ঠিক আছে আমরা যুক্তরাষ্ট্র না অন্য কোনো বিকল্প জায়গা থেকে তেলসহ নানা কিছু নেওয়ার চেষ্টা করবো, আমরা রাশিয়ার দিকে যে হাতটা বাড়াবো তার জন্য কিন্তু আলাদা একটা চুক্তির মধ্যে আছে। শুধু আমরা না, আমাদের মতো অনেক দেশও সেই চুক্তির মধ্যে আছে। এগুলো এখন নতুন করে ভাবার প্রয়োজন দেখেন কিনা? না, ভাবার তো প্রয়োজন আছে। আর রতন ভাই যেটা বললেন যে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, কিন্তু আমরা উদ্বেগ প্রকাশ করতে পারি। জাতীয় সংসদে সরকারি দল বিরোধী দল আলোচনা করে এই পরিস্থিতিতে এবং বাংলাদেশে তার যে অভিঘাত, তার যে ধাক্কায় লেগেছে জনজীবনে, দেশের অর্থনীতিতে, সেই বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হবে না, তাহলে জাতীয় সংসদ কেন? মানে জাতীয় সংসদ তো রাজনীতির প্রাণকেন্দ্র, এবং সেখানেই তো আমাদের প্রতিনিধিরা সেক্ষেত্রে যদি এই সংশয়টা রয়ে যায় যে আমি উদ্বেগ জানাতে গিয়ে যুদ্ধের মধ্যে কোনো বক্তব্য আমার প্রভাবিত করে ফেললো। আচ্ছা, এমনকি ক্ষতিগ্রস্ত হলো দেশটা, অনেক সময় কিন্তু এটা ক্যামেরা আলোচনা হতে পারে, মানে সাংবাদিকদের সেখানে প্রবেশ না করেও আলোচনা হতে পারে যে এটি একটি খুবই সংবেদনশীল বিষয়, স্পর্শকাতর বিষয়, আমরা আলোচনা করলাম, সিদ্ধান্তটা জনগণকে জানানো। এটা হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে প্রথম দিক থেকেই বাংলাদেশ তার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, তার বক্তব্যের ক্ষেত্রে, বিবৃতির ক্ষেত্রে অসতর্ক ছিল বলে মনে হয়। কারণ প্রথম দিনই বিবৃতিতে ইরান হচ্ছে আক্রান্ত, যুক্তরাষ্ট্র আক্রমণকারী, সেখানে উভয়কে যুদ্ধ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, কিন্তু নিন্দাও করেছে। আপনি যে আক্রান্ত তারও নিন্দা করলেন, যে আক্রমণ করেছে তারও নিন্দা করলেন। এটা নিয়ে পরে মানে অনেক আলোচনা হয়েছে। আপনাকে মনে হয় কি মানে একটা সরকার যখন নতুন একেবারে ক্ষমতায় আসলো, পার্লামেন্টে ঢুকলো,
তখনই এই বৈশ্বিক যুদ্ধটা শুরু না, হলো। সেটা তখন ঠিক কিভাবে আছে, শক্ত স্টেটমেন্ট দেওয়া যায়? সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা হতে পারে এবং সরকার নতুন, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত, মানে যারা সরকারের কাজটা যারা বাস্তবায়ন করবেন, সচিব তো নতুন না, বা তার পরের যারা সেখানকার রাষ্ট্রদূত তো নতুন না। তো এটা তো একটা ধারাবাহিক বিষয়, যতই সরকার পরিবর্তন হোক। আবার যদি ওইটা বলি, সরকার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বিগত সরকারের আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। আর দ্বিতীয় যেটি আপনি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এই যে তার সর্বশেষ বক্তব্যেও যে তিনি যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান, কিন্তু কিভাবে বেরিয়ে আসবেন এবং তিনি হেরে গেছেন এটা আবার দেখাতে চান না। এ কারণেই কিন্তু এত নাটকীয়তা, এত নাটকীয়তা, এত ওই যে ওটাও হতে পারে যে এই বন্দুকযুদ্ধের কি বলে মহড়া দেওয়া হয়েছে কিনা, আমরা ধরে নিলাম যে মহড়া দেওয়া হয়নি। তারপরও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে যে জায়গায় নিয়ে গেছে, তার ভাবমূর্তি উদ্ধার করা, এই সেখানে যে স্থায়ী চুক্তি হয়ও, মানে যুদ্ধবিরতি স্থায়ী হয়, তারপরে যুক্তরাষ্ট্র সেই ভাবমূর্তি পুনরুদ্ধার করা কঠিন হবে। ইতিমধ্যে ইউরোপের সঙ্গে তার ন্যাটোর সঙ্গে তার যে দূরত্ব তৈরি হয়েছে, শুধু টানাপোড়েন না, যে দূরত্ব তৈরি হয়েছে। তবে নতুন খবর, এখন কেয়ার স্টারমারের সঙ্গেও কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, ফ্রান্সের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, এবং তারা অন্তত এক বিষয়ে একমত হয়েছে যে যে করে হোক হরমুজের যে টোটাল ব্যবস্থাপনা সেটা স্বাভাবিক হতে হবে, এর কোনো বিকল্প নেই। স্বাভাবিক করতে হলে ইরানের উপর যে অবরোধ, ইরানের বন্দরের উপর, সেটা প্রত্যাহার করতে হবে। একদম। আমি আসলে যে পয়েন্টগুলো আপনি বলেছেন, চমৎকার কিছু পয়েন্ট, আমি সেগুলো নিয়ে সবশেষ মন্তব্য অধ্যাপক এই যে মিয়াজুদ্দিন একটু নিতে চাই আপনার কাছে। বলা হচ্ছে এই শান্তি চুক্তির আটকে আছে দুটো দিক থেকে। একটা তো সোহরাব হোসেন স্পষ্ট করে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প চান শান্তি চুক্তি হোক, যুদ্ধবিরতি হোক, এবং এটাও চান যে যুদ্ধে তিনি জিতেছে এটা প্রমাণ হোক, অর্থাৎ তিনি হেরেছেন এটা যেন প্রমাণ না হয়। এটা একটা দিক হতে হবে। আবার অনেকে বলছেন যে ইরানের একার ইয়েস কার্ডে সব কিছু নির্ভর করছে না, এখানে রাশিয়া, এখানে চীন, এবং কি প্রক্সি যে বাহিনীগুলো ইরানকে সাপোর্ট দেয় তাদেরও মতামতের প্রয়োজন আছে। সবার মতামতের ভিত্তিতে তারপরে ইরান হতে তাদের দিক থেকে ইয়েসটা বলবে। আপনার মনে হয় কিনা এই জটিলতাগুলোর কারণে আটকে আছে? জি, এখানে আসলে ইরান দৃশ্যত একা যুদ্ধ করলেও পেছনে চীন এবং রাশিয়ার সমর্থন আছে, এটা পরিষ্কার বোঝা যায় তাদের মধ্যে যে সম্পর্ক। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৈদেশিক নীতি, তারা যেভাবে 90-এর পর থেকে এক ধরনের হেজমনিক পাওয়ার হিসেবে যেভাবে ভয়ভীতি দেখিয়ে সর্বশেষ বিভিন্ন যুদ্ধের মাধ্যমে তার যে একটা সফলতা সবসময় তারা অর্জন করে আসছিল, এই জায়গায় এসে ইরানের কাছে এসে তাদের সে দম্ভ হোঁচট খায়, এবং সেই জায়গা থেকে ট্রাম্প আসলে কিভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসবেন এটা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান অবস্থান সেটা আসলে সত্যিই নির্ণয় করা তাদের জন্য কঠিন। কারণ ইরান তার যে সামরিক অবস্থান এবং দৃঢ়তা এবং রাজনৈতিক নেতৃত্বের বিচক্ষণতা সবগুলোই একসাথে তারা সমান তালেই এই যুদ্ধে তাদের অবস্থানটা জানিয়ে দিয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র কতটা সম্মানজনকভাবে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবে সেটা এখন প্রশ্ন, এবং কতটা ছাড় দিয়ে তারা বেরিয়ে যাবে সেটা এখন আলোচনার বিষয়বস্তু হিসাবে সামনে থাকবে বলে মনে করি আমি। আচ্ছা, এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি ভারত মহাসাগরে যেহেতু ইরানের একটি জাহাজের ওপরে হামলা হলো এবং সেই জাহাজ ক্ষতিগ্রস্ত হলো, আপনার মনে হয় কিনা মাঝখান থেকে আসলে ভারত এবং ইরানের মধ্যে একটা বড় ধরনের দূরত্ব তৈরি হয়ে গেল, যেটা আবার পাকিস্তান যেহেতু নেগোসিয়েশন করছে সেই হিসেবে ভারত বিপক্ষে অবস্থান নেবে, এরকম একটা সোকল্ড অবস্থান তো থাকতেও পারে? আসলে তো ইরান কিন্তু এখানে ভারত একা তার হয়তো জাহাজটা আক্রান্ত হয়েছে বা এই ধরনের বিষয়, কিন্তু ইরান কিন্তু তার বলেই দিয়েছে যে তার এই হরমুজে তার এক সার্বভৌমত্ব সে প্রতিষ্ঠা করতে চায়, এবং সে ঘোষণা দিয়েছে তাদের আইজিআরসির যে আইআরজিসি অর্থাৎ রেভলিউশনারি গার্ডের অনুমতি ছাড়া কোনো জাহাজ বেরোতে পারবে না, এবং সেক্ষেত্রে টোল দিতে হবে। এই শর্তগুলো ভায়োলেট করে কেউ যদি পার হতে যায় সেটা চ্যালেঞ্জের সম্মুখীন হতেই হবে। তো বুঝতে পারছি, এখন পুরোটা আসলে সেই আলোচনার উপরেই নির্ভর করছে। জি, এটা হতে পারে, তার আক্রান্ত হতে পারে। হ্যাঁ, আমরা এই আলাপটা আরো দীর্ঘ আশা করি পরের কোনো পর্বে করবে, এবং অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের সবাইকে আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ একটা দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আগামীকাল নতুন বিষয় নিয়ে আবারও ৭১ জানালে আমরা হাজির হব। থাকুন ৭১-এর সাথে।